নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিয়ের 7 দিনের মাথায় ঘরের ভেতরে নবদম্পতির বীভৎস মৃতদেহ, বদরপুরে চাঞ্চল্য। বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে ছাত্রছাত্রীদের গুলি করে হত্যা, পুলিশি বর্বরতার তীব্র নিন্দা জানালেন শিলচরের সাংস্কৃতিক কর্মীরা। নিহত যুবকদের মৃত্যুর সুবিচার না হলে মেডিকেলের মর্গেই থাকবে মরদেহ, সাফ অভিমত প্রতিবাদীদের। ফুলের তলে বিশাল মিছিল, হাজার মার সম্প্রদায়ের লোকেদের। বরখলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি, প্রতিবাদী সরব ব্যাংকের গ্রাহকরা। এবারে সংবাদ বিস্তারিত। বিয়ের 7 দিনের মাথায় বদরপুরে স্বামী স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু। 7 সকালে স্বামী স্ত্রীর মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে বদরপুর শহরের কালাইরবন্দ এলাকায়। বিয়ের 7 দিনের মাথায় নবদম্পতির করুণ পরিণতি। স্থানীয়দের সন্দেহ, প্রথম স্ত্রীকে হত্যা করে স্বামী নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মেয়ের বাড়ির লোকেরা যদিও অভিযোগ তুলেছেন ছেলের পক্ষের দিকে। খবর পেয়ে বদরপুর পুলিশ উপস্থিত হয়ে তদন্ত অব্যাহত রেখেছে। সম্পূর্ণ তদন্তের পর আসল তথ্য বেরিয়ে আসবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার শাশুড়ি তার ছোট মেয়ে, তার জামাই আসলো, জামাই মারা গেছে। 2টা বাচ্চা নিয়ে আমি গরিব মানুষ দিকে তারে আমি করছি আর গ্রহণ করছি। যাই হোক, আমার স্ত্রী যাইতাম। মেয়ে আপনার কি লাগে? খার মেয়ে, যে বউটা বিয়া দিছেন, যে মেয়েটা মারা গেছে আজকে, আপনার কি লাগে? মেয়েটা তো আমার কিছু নেই, এখন তো আমার সম্বন্ধীকর বউ, বিয়া করিয়া আনছি, সম্বন্ধীকর বউ হয়েছে, আমার বৌদি সম্পর্ক লাগে। আমার স্ত্রী যাইতে আসলা ওই মহিষাসর, স্ত্রী কেন ট্রেন গিয়া পাইছেন না, ট্রেন বসে বাড়ি আই গেছেন ওখানে। আমার শাশুড়ি ফোন মারি কইছি ট্রেনের লেট, ট্রেন বাড়ি গেছে গিয়া। আই আমার ফোন মারছে, ফোন মারিয়া কইছেন ওরকম ওরকম অবস্থা। তারা কিতা কইছেন আমি শুনছি না, কইছেন ফাঁসি লাগি রে। আমি কইছি চিল্লা হাল্লা চিল্লা করো, মানুষ জমা, তোমরা এখানে মানুষ নাই, তোমরা ফাটা নাই, ওরকম কইছি। হওয়ার পরে আমি আর বুঝছি না, আমার ফাট তোলাতে মাটি গেছি, আমি কিতা কইতাম। এখন আমি আইতে সময় কিতা করবো, আমি এখন আইয়া কিতা শুনলা ঘটনা? এখন আইয়া দেখি তো 10 জন ডেড স্পট ডেড। যে মারা গেছে ছেলের নাম কিতা? রতন পাল, এমনি কালা কালা ডাকুন। আর বউর নাম কিতা? মাম্পি মালাকার। কিতা কারণে মারা যেতে পারে আপনার একটা কিতা বুঝেন? এখন এটা তো কইতাম পারি না। 2 দিন আগে একটা জিনিস তোরা একটু পাইছি, পারিবারিক অশান্তি, মানে ছেলে মেয়ে নিয়ে তারা কিতা একটু। আমি আবার মেয়ের দিদারেও কইছি, ফোন করছি, তানে কইছি তুমি ওটা সলভ করো, তানে বৌদিও নাই, কিচ্ছু নাই, ওখানে আমার শেষ। আর তো কালকে আমি ফোন করছি, বাল্লা সুন্দর। বাংলাদেশের দাঙ্গার বারুদের গন্ধ, কান ফাটানো চিৎকার আর গুলিবিদ্ধ আর্তনাদ ভুলতে পারছেন না শিলচরের সাংস্কৃতিক কর্মীরা। 18 জুলাই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা সংস্কৃতি পরিষদের মৈত্রী বন্ধনে আমরা শীর্ষক অনুষ্ঠানে যোগ দিতে উত্তর পূর্ব সহ বরাক এবং শহর শিলচরের এক বড়সড় দল বাংলাদেশের সিলেটে পৌঁছায়। 19 জুলাই গন্ডগোল শুরু হওয়ার পরও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিলচরের শিল্পীরা। কিন্তু তার পরবর্তীতে সময় যত গড়িয়ে গেছে, দাঙ্গা বেড়েছে, ফলে 2 দিন তাদের হোটেলেই থাকতে হয়েছে। এই অবস্থায় হোটেলের সামনেই জ্বলতে থাকে একের পর এক অফিস। দাঙ্গার ক্ষোভকে প্রশমিত করতে কড়া ব্যবস্থা নেয় পুলিশ। ভয়ঙ্কর সেই দিনগুলির কথা বাংলাদেশ থেকে ফিরে আমাদের শিলচরের প্রতিনিধির কাছে তুলে ধরলেন বাংলাদেশ ফেরত শিল্পীরা। এদিকে বরাক উপত্যকা সহ এই অঞ্চলের অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করতে গিয়েছিলেন বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান উদ্বুদ্ধ পরিস্থিতিতে কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে দেশে ফিরেছেন অনেকেই। বাংলাদেশের কুমিল্লায় পড়ুয়া হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকার এক ছাত্রী ভয়ঙ্কর পরিস্থিতির কথা তুলে ধরলেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন।
বাংলাদেশের স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আমন্ত্রণে আমরা গেছিলাম। আমরা বিশেষভাবে গেছিলাম কারণ আমরা একটা সেমিনার ছিল, সেই সেমিনারে পার্টিসিপেট করার জন্য গেছিলাম। 19 তারিখ যেদিন আমাদের প্রথম, 18 তারিখ আমরা যখন গেছি তখন কিন্তু পরিস্থিতি থমথমে ছিল, তবে অস্বাভাবিক কিছু ছিল না। 19 তারিখ ঠিক দুপুর 4টার পর থেকে, মানে জুম্মার নামাজের পর থেকে সে একটা বিভৎস পরিবেশের সৃষ্টি। আর আমাদেরকে যেখানে রাখা হয়েছিল সেটা ছিল সিলেট ডিসি অফিস, জজ কোর্ট, ডিসি বাংলো, এসপি বাংলো, ঠিক মাঝখানে আমাদের হোটেলটা ছিল, হোটেল রিভার ভিউ। এই পাশে ছিল এসপি অফিস, এইদিকে ডিসি বাংলো, আর অপোজিটে ছিল ডিসি অফিস এন্ড জজ কোর্ট। আমরা জানি অফিস পাড়াতেই সবসময় সব আন্দোলন হয়, কিন্তু এরকম যে হঠাৎ ভাবে একটা আন্দোলন সৃষ্টি হবে 4টার সময়, হঠাৎ দেখেছি একটা অনেক জনের একটা দল এসে গেছে এখানে। আমরা উপর থেকে দেখছি চিৎকার, মানে ভীষণ ভাবে চিৎকার চেঁচামেচি। আমরা প্রথম ভাবছিলাম বোধহয় অনেক সময় একটা অনেক লোক জড়ো হয় একসঙ্গে গেলে, কিন্তু এটা যে এই মিছিল, কারণ আমরা ভাবতে পারছিলাম না দাঙ্গার মিছিলের সাক্ষী হয়ে যাব আমরা। সঙ্গে সঙ্গে ওইখানের দেখলাম ফায়ারিং স্টার্ট হয়ে গেল। এনডিসি বলে ওনারা বলেন, এটা বোধহয় নাজারত ডেপুটি কমিশনার ভদ্রলোক যেভাবে এটাকে ট্যাকল করলেন, সঙ্গে সঙ্গে ফায়ারিং, ব্ল্যাঙ্ক ফায়ার, এবং কিছুক্ষণের মধ্যে সামনে ছিল একটা পোস্ট অফিস। পোস্ট অফিসে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু করলো। কেন কি এই ধরনের দাঙ্গার কিন্তু আমরা সাক্ষী ঠিক সেইভাবে হইনি আমাদের দেশে বা যেখানেই হোক, শুনেছি, কিন্তু এইভাবে কোনো দাঙ্গার সাক্ষী আমরা হইনি। আমরা তো প্রথম চিন্তা ছিল আমরা বোধহয় আর ভারতবর্ষে ঘুরে আসতে পারবো না, আমাদের বোধহয় মানে আমাদের একটা নিজের ভবিষ্যৎ নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছিলাম যে আমরা কি আবার আসতে পারবো, কোনোদিন কি সম্ভব হবে আবার নিজের দেশে ফিরে আসা, এই দাঙ্গা কি থামবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। এবং ওইখানের একটা জিনিস আমি মানে বলতেই লাগবে, আমার প্রশাসন যতটুক পেরেছে জিনিসটাকে ট্যাকল করার চেষ্টা করেছে, তবে দাঙ্গার ভয়াবহ রূপ থেকে আমরা বোধহয় কেউ সেই আতঙ্ক থেকে এখনো বের হতে পারছি না। কি ভয়াবহ আতঙ্কের মধ্যে আমরা 3 দিন কাটিয়েছি। যদিও আমাদের সেফটি সিকিউরিটি আমাদের যারা আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে গেছিলেন ওনারা দিয়েছেন, কিন্তু আতঙ্কের সেই ভয়াবহ রূপ। এবং আমরা তো একদিন দেখেছি, আমি তো চিন্তা করছি যারা আছেন, হ্যাঁ, যারা ওইখানে মানে সংখ্যাগুরু সব সম্প্রদায় আছেন, কিন্তু সেইটা কিভাবে ফেস করবেন জানি না। যদিও আসার সময় শুনে এসেছি যে একটা রায় বেরোবে, এবং আস্তে আস্তে শুনলাম যে রায় বেরিয়েও গেছে। সেই রায়ের যে আফটারওয়ার্ডস, পোস্ট রায় এফেক্ট কি হবে জানি না, কারণ আমি শুনেছি অনলি 5% রয়ে গেছে মুক্তিযোদ্ধার জন্য। সেটা কি সেই দেশের সংখ্যালঘুদের জন্য বা সংখ্যাগুরুদের জন্য কিরকম হবে জানি না। তবে আমি বলছি, আমরা সবাই প্রার্থনা করবো ঈশ্বর যেন ওইখানের সিটিজেনরা ভালো থাকে, কারণ এই দাঙ্গাটা ভয়াবহ দাঙ্গা, এখানে জাতি ধর্ম নির্বিশেষ কিছুই মানবে না। এবং ছাত্র আন্দোলন সেটা নয়, ছাত্র আন্দোলনের নামে আরেক আন্দোলন হচ্ছে। এইটা তো আমি শিক্ষিত মানুষের, আমাদের সঙ্গে শিক্ষিত আমরা বলবো এটা শুধু ছাত্র আন্দোলন নয়, এইটার অন্য অভিসন্ধি আছে, অন্য একটা পারপাস আছে, সেটা সময়ই বলবে। যদিও আজকে বলাটা ইট ইজ টু আর্লি, কিন্তু অন্য উদ্দেশ্য অন্য। সবচাইতে ভয়ের যে জায়গাটা, দুটো পয়েন্ট বলবো। আমরা যখন এসকর্ট করে যখন ফাংশনটা তাড়াতাড়ি শেষ করে আমাদেরকে হোটেলে নিয়ে এসে দেখলাম ওই সামনে আগুন জ্বলছে। আমাদের সাথে অনেক মহিলা শিল্পীরা ছিল, আমরা কর্ডন করে, অর্গানাইজাররা কর্ডন করে ওদেরকে হোটেল ঢুকেছি। এখানে আমাদের ফুটপাত, এই হোটেলের দরজা যেতে আমরা সাহস নেই, চারিদিকে আর্মি, এর মধ্যে ফায়ারিং চলছে। ফায়ারিং মানে ঢাই চলছেই, কে কাকে মারছে বোঝা যাচ্ছে না। ওদেরকে ঢোকালাম, দেখলাম আগুন জ্বলছে, প্রায় 10 ফুট 12 ফুট উঁচুতে আগুন। তারপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি জ্বলছে, বলছে পোস্ট অফিস জ্বালিয়ে দিয়েছে, ঢাকায় নাকি দূরদর্শন জ্বালিয়ে দিয়েছে, মেট্রো রেল যেখান থেকে স্টার্ট হয় জ্বালিয়ে দিয়েছে, কর ভবন জ্বালিয়ে দিয়েছে, সব শেষ, জ্বালাচ্ছে শুধু, টোটাল ফ্যানাটিক। আর আরেকটা জিনিস আমি যেটা চিন্তা করেছি, মহিলাদেরকে আমরা বলিনি, আমরা ডিসকাস করেছিলাম যে জিনিসটা হয়েছে, আন্দোলন ছিল ছাত্রদের, আন্দোলন চলে গেছে দুটো পার্টির কাছে, নাম বলবো না আমি। হয়তো ওরা চেয়েছিল সামরিক অভ্যুত্থান করতে বা অসামরিক অভ্যুত্থান করতে। এটা যদি হতো তাহলে আমরা কিন্তু ভারতের লোক, হয়তো আমরা হোস্টেজে হয়ে যেতাম, না হলে হয়তো আজকে আপনারা আমাদের সামনে এসে ইন্টারভিউ নিতেন না, আমরা লাশ হয়ে ফিরতাম। ব্যাপারটা সবাই মোটামুটি বলেছেন আপনাদেরকে। তো আমার এখানে উল্লেখযোগ্য বিষয় হলো 18 তারিখ যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন কিন্তু স্বাভাবিক ছিল সিলেট। আমি তার আগে বহুবার গেছি, বহু অনুষ্ঠান করেছি, কিন্তু 18 তারিখ সন্ধ্যের পর থেকে পরিস্থিতিটা বদলাতে শুরু করে, মশাল মিছিল করা শুরু হয়। এবং 19 তারিখ ছিল ওদের
19 তারিখ দুপুরটা জুম্মার নামাজের পর থেকে বিক্ষিপ্ত ঘটনা সিলেটে ঘটতে থাকে এবং সেই বিক্ষিপ্ত ঘটনাগুলো আমাদেরকে যথেষ্ট যদি উদ্বেগজনক ছিল, কিন্তু আমি সেটাই বলবো যে সংস্কৃতির জয় সব জায়গায় হয় এবং সেই জয়টা আমরা করতে পেরেছি। বাংলাদেশের যারা আমাদের শিল্পী বন্ধুরা ছিলেন, আয়োজকরা ছিলেন, ওনারা সবাই কিন্তু আমাদেরকে সুরক্ষার সাথে এনে দিয়েছেন এবং এই অনুষ্ঠানে শুধু আমরা নয়, বরাক উপত্যকা নয়, ব্রহ্মপুত্র উপত্যকার এবং মেঘালয়, ত্রিপুরা, কলকাতার বহু শিল্পীরা অনুষ্ঠান করতে গেছিলেন। দুর্ভাগ্যের বিষয় এটাই, ভারত এবং বাংলার মৈত্রী উৎসবটা, দুদিনের উৎসবটা সম্পূর্ণ হতে পারেনি। সেটা হয়তো বা আমরা নতুন সূর্য দেখবো, আবার হয়তো মৈত্রী উৎসবটা হবে, সেটা আশা রাখছি। পরিস্থিতি মানে 18 তারিখে গিয়ে আমরা যখন পৌঁছেছি, তখন তো যেটা তার আগের 17 তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে তখনই কিছুটা উত্তেজনা ছিল, কিন্তু 18 তারিখে আমরা গিয়ে পৌঁছানোর পরে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। কিন্তু উদ্যোক্তারা যারা এই অনুষ্ঠানের দুদিনের অনুষ্ঠানের আয়োজক ছিলেন, স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ, তারা যে সাহসে এবং যে নিষ্ঠা নিয়ে অনুষ্ঠানটা করবেন এটার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, সেটা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে রইল। এবং প্রথম 19 তারিখে আমরা যখন অনুষ্ঠানে গেলাম, তার আগেই কিন্তু পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে গেছে। হয়তো সেনা নামবে, তার আগেই রাস্তায় তখন বিজিবি এবং পুলিশের টহল চলছিল, লোকজনের চলাফেরা অনেকটা নিয়ন্ত্রিত হয়ে গেছিল। আমরা তার মধ্যেই আয়োজকরা আমাদেরকে পুরো সুরক্ষিতভাবে রীতিমতো এসকর্ট করে আমাদেরকে নিয়ে গেছেন অনুষ্ঠান স্থলে। অনুষ্ঠান যথাসময়ে 4টের সময় আরম্ভ হওয়ার কথা ছিল, সেটা হয়েছে 6টায়। এটা হয়েছে খানিকটা কাটছাট করে অনুষ্ঠান 9টার মধ্যে মোটামুটি শেষ হয়েছে। ততক্ষণে আরও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল এবং শেষ অবধি রাত্র 9টা নাগাদ অনুষ্ঠান শেষ হয়। আমরা সবাই সংক্ষিপ্তভাবে যারা যারা সেদিন অনুষ্ঠান করার কথা ছিল, আমার ছিল, সেদিন আমরা অনুষ্ঠান করেওছি। ফেরত আসার পথে ততক্ষণে পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে গেছে, মানে কারফিউ দেয়া হয়ে যেতে পারে, গুলি হয়েছে আরও অনেক জায়গাতে, এ সমস্ত খবর আমরা তখন পেয়ে গেছি। আমরা যখন হোটেল থেকে অনুষ্ঠানের জন্য বেরোচ্ছিলাম, তার আগে পুলিশ, আমাদের হোটেলটা ছিল একেবারে শহরের কেন্দ্রস্থল বলা যেতে পারে, সেটা সিলেট শহরের অফিস পাড়া, যেখানে জেলা প্রশাসক, কোর্ট, জেলা প্রশাসকের বাংলো, পুলিশ প্রশাসকের বাংলো, এগুলো সমস্ত এই চত্বরেই ছিল এবং পুরো জায়গাটা পুলিশ, আধা সামরিক বাহিনী এরা পুরো কর্ডন করে রেখেছিলেন। আমাদেরকেও ঠিক ওইভাবেই পুলিশের সহায়তায় আমাদেরকে আয়োজকরা নিয়ে গেছেন অনুষ্ঠান স্থলে। ফেরত আসার সময়ও সেভাবেই গাড়ির মধ্যে সামনে তাদের যারা ভলান্টিয়ার্সরা ছিলেন, তারা সামনে বাইকে করে আমাদেরকে পুরো সুরক্ষিত পৌঁছে দিয়েছেন হোটেলে। পরিস্থিতি মোটেই আমাদের জন্য অসম্ভব উদ্বেগজনক ছিল। আমরা আমাদের পরিবার এবং বন্ধু বান্ধব যারা আছেন, তাদের কারোর সাথে আমাদের কোনো যোগাযোগ করার কোনো সুযোগই ছিল না। সবাই খুব উদ্বেগে ছিলেন, আপনারা সবাই উদ্বেগে ছিলেন, আমরাও ভীষণ উদ্বিগ্ন ছিলাম, কিন্তু সুরক্ষায় আমাদের কোথাও নিজেদেরকে অসুরক্ষিত মনে হয়নি। যাই হোক, আপনাদের সবার শুভেচ্ছায় এবং বাংলাদেশের বন্ধুদের অসামান্য সাহস এবং সহযোগিতায় আমরা সবাই সুস্থভাবে ফেরত এসেছি। সদ্য মৃত 3 মার যুবকের সুবিচার চেয়ে প্রায় 45টি গ্রামের যুবক যুবতীরা জড়ো হয়ে কালো কাপড় পরিধান করে শান্তি মিছিল করলেন ফুলের তলে। নিহত যুবকদের সুবিচার না হলে মেডিকেলের মর্গেই থাকবে মরদেহ বলে সাফ জানান মিছিলকারীরা। এদিন সকালে ফুলেরতল মিশন এলাকায় বিভিন্ন গ্রাম থেকে প্রায় 1000 মার সম্প্রদায়ের লোকজন হাতে প্লে কার্ড নিয়ে সামিল হন শান্তি মিছিলে। 3 মার যুবক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারানোর ঘটনায় সন্দেহ ব্যক্ত করে ঘটনার তীব্র নিন্দা জানান তারা। মিছিল শেষে সংবাদ মাধ্যমের সামনে মৃত পরিবারকে ক্ষতিপূরণ, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত সহ অন্যান্য দাবিগুলো তুলে ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মিছিলের নেতৃত্বকারীরা। এদিন এক স্মারকপত্র মুখ্যমন্ত্রী, বিধায়ক সহ অন্যান্য আধিকারিকদের উদ্দেশ্যে প্রেরণ করেন তারা। জয় রায়ের প্রতিবেদন। Mar community, Barak Valley, all the Mar community, Barak Valley zone. Barak Valley is at least 45 villages, more than 45. वो सब 45 में से हम लोग यहाँ पे मारकुलिन सेंटर में एक साथ मिल के आज हम लोग
SDO सिविल के पास मेमोरेंडम सबमिट किया है। वो मेमोरेंडम है एड्रेस किया है श्री हेमंत बिश्व शर्मा जी, ऑनरेबल चीफ मिनिस्टर गवर्नमेंट ऑफ असम थ्रू SDO सिविल लखीमपुर। वो एजेंडा जो है, मेन थीम जो है मेमोरेंडम का, an independent inquiry to be set up without further ado involving an IGP rank of police officer from outside the state of Assam or any other senior police officer independent of the police and the Assam government as an IO to register an FIR and after registration to investigate and prosecute the guilty and accordance with the law. और 2 नंबर पॉइंट में है all the police personnel and others identified in the video be arrested, suspended and prosecuted in the accordance with the law. और 3 नंबर पॉइंट में है the government of India to pay compensation, the government of Assam to pay compensation of 1 crore each to the family of the deceased. और 4 नंबर में है since the dead body of the 3 deceased are still lying in the morgue to impress upon the Chief Secretary, State of Mizoram to have the post-mortem done on 3 bodies by doctors from the state of Mizoram for which ये 4 लेके हम लोग मेमोरेंडम दिया है। तो 17 तारीख को हम लोग सुना है कि कोचुरम थाना के अंदर में वो एनकाउंटर हुआ है। तो पुलिस स्टेटमेंट यहाँ पे है, SP सर का स्टेटमेंट देखिए। ये ऑटो भी है जिन्होंने पुलिस ने मतलब पकड़ा है। और SP सर का स्टेटमेंट मेरा हाथ में है। यहाँ पे क्लियरली लिखा है, फर्स्ट जब ऑपरेशन किया था उन लोगों ने यहाँ पे एक ऑटोमेटिक और एक कारतूस और एक शॉट वाला गन और कुछ बुलेट। প্রতিদিন বরখোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন। KYC, ব্যাংক পাসবুক আপডেট, আধার লিংক, নাম কারেকশন করতে এলাকার দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। কাহারও 3 মাস, কাহারও বছর দিন, তারপরেও ব্যাংক কর্তৃপক্ষ কোনো সমাধান দেয়নি। নাম কারেকশন করতে হলে কোর্ট এফিডেভিট এবং যে কোনো 2টি পত্রিকায় নাম কারেকশন ছাপা করে ব্যাংকে পত্রিকার জেরক্স করে জমা দিতে হয়। টাকা তুলতে গিয়েও বিভিন্ন সমস্যায় পড়েন ওই ব্যাংকে। কোনো সময় লিংক নেই, কোনো সময় স্টাফ নেই, মর্জি মাফিক ব্যাংকের কর্মচারীরা ব্যাংকে আসে, তারপরেও ওই এলাকার মানুষ কষ্ট সহ্য করে ব্যাংকে আসা যাওয়া করেন। তাই সোমবার বেশ কয়েকজন গ্রাহক ব্যাংকের ওইসব কাণ্ডে প্রতিবাদ করে তাদের সমস্যা সমাধানের জোরালো দাবি জানান। এ ব্যাপারে সেন্ট্রাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কাছাড়ের জেলা আয়ুক্ত হস্তক্ষেপ কামনা করে বৃহত্তর বরখোলা এলাকার জনগণের কথা মাথায় রেখে বরখোলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি বন্ধের জোরালো দাবি জানান তারা। এদিন গ্রাহকদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদ আহমেদ বরভুইয়া, মাধবী আচার্যী, আসাই মিয়া, রুনা বেগম প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এখানে একজন স্টাফ পাওয়া যায় না। কোন জায়গা এটা? বরখোলা। এখানে স্টাফ পাওয়া যায় না, মাসের পর মাস যায়, বই কোনো এন্ট্রির কোনো খবরও নাই, এন্ট্রি মেশিন নাই, উন্নতির কোনো অবস্থা নাই। গরিব মানুষ, তারা 50 টাকা 40 টাকা গাড়ি ভাড়া দিয়া আইয়া কোনো সাহায্য হয় না, যাইতে লাগে, ঘুরতে লাগে স্টাফের অভাবে। এরপরে মনে করোই না যে এন্ট্রির ব্যাপার, এটিএমের ব্যাপার, এগুলার লাগে 3 মাস 4 মাস এটিএমের লাগে বারবার বিরক্ত করতে লাগে। কেওয়াইসির লাগে তো আর সর্বনাশ। কেওয়াইসি তো 3 মাসেই কেওয়াইসি পাওয়া যায় না, 4 মাসেও কেওয়াইসি পাওয়া যায় না। কেওয়াইসির লাগিয়া মানুষের মেডিকেল সেটিক্যাল হসপিটাল যাওয়ার লাগিয়া পয়সা করে তুলতে পারে না, ইমার্জেন্সি কিচ্ছু সাহায্য হয় না, মানে বেতালা অবস্থা হয়ে যায়। আজকে দেখুন আমরা গত 3 মাস থেকে গুড়া নিয়র, এখনও তারা কেওয়াইসি মানে ফর্ম দেয় না, স্টাফ নাই। এইরকম আমরা ঘুরাইতে আছে, ডেইলি আইতে সময় 50 টাকা খরচ লাগে স্যার। এটা আমরা কই পাইতাম? আধার কার্ড এরপরে কোন যেমন এটিএম এর ব্যাপারটা হতো 4 মাস 5 মাস যায়, এরপরে স্টাফ নাই, তারা খাস কেমনে করতো? স্টাফ নাই, খাস কেমনে করতো? স্টাফের লাগিও তো কাজ হতো। ব্যাংকে একটা যদি সিবিআই এত বড় ব্রাঞ্চের মধ্যে আস্থা কনস্টিটিউয়েন্সি বরখোলার মধ্যে আমরা সিবিআই ব্রাঞ্চের মধ্যে অ্যাকাউন্ট, সিবিআই বরখোলার মধ্যে অ্যাকাউন্ট, বরখোলা আওয়ার পরে ব্যাংকে আওয়ার পরে একদিনের জায়গা 3 দিন আটো, গাড়ি ভাড়া দেও, কষ্ট করো, ফেক যত যন্ত্রণা। এই ব্যাংকটারে উন্নতিশীল করার লাগে বালা স্টাফ উপ ডালার লাগে বা হিন্দি ভাষী স্টাফ
গ্রামেগঞ্জের মানুষ আমরা স্বাভাবিক বাংলা কথার মানুষ, আমরা এখানে হিন্দু কথা সবাই বুঝে না, ল্যাঙ্গুয়েজের বহুত অভাব হয়। এটার লাগে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কইরাম, কাইন্ডলি রিকোয়েস্ট যা যেভাবে হোক আমরা ব্যাংকটা উন্নতিশীল করিয়া জালে তোলা হয়। শিলচর শহরের সমস্যা অনেক, রাস্তাঘাট থেকে ধরে জমা জল, ফুটপাত, তার মধ্যে জমা জলের সমস্যাকে জ্বলন্ত সমস্যা হিসেবে ধরা হয়। কারণ বহু বছর থেকে শিলচর শহরবাসী জমা জলের সমস্যায় ভুগছেন। কংগ্রেস আমল থেকে বিজেপি আমল পর্যন্ত জমা জলের সমস্যায় জর্জরিত শিলচরবাসী। সরকারকে অনেক আবেদন নিবেদন করেও কোনো কাজ হয়নি বলতে গেলে সমস্যার সমাধান হয়নি। কিন্তু কি কারণে? বিজেপি সরকার কিছুটা সমস্যার মূল কারণ বুঝতে পেরেছিল, তার জন্য উদ্যোগও নিয়েছিল। বিজেপি সরকার বুঝতে পেরেছিলেন এই জমা জলের মূল কারণ হচ্ছে রাঙ্গির খাল। এই রাঙ্গির খালকে গার্ডওয়ালের মাধ্যমে প্রোটেকশন দিয়ে এবং রাঙ্গির খালকে খনন করে জলের ধারণ ক্ষমতা বাড়াতে পারলে হয়তো শিলচর শহরের জমা জলের সমস্যা অনেকটাই কমে যাবে। তাই অসম সরকার 2022 সালের নভেম্বর মাসে শিলচরে এসে রাঙ্গির খালের পাশে গার্ডওয়ালের শিলান্যাস করেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী অশোক সিংহল, জয়ন্ত মল্ল বড়ুয়া, অজন্তা নিয়োগ এসেছিলেন রাঙ্গির খালের গার্ডওয়ালের শিলান্যাস করতে। সঙ্গে উপস্থিত ছিলেন শিলচরের তৎকালীন সাংসদ রাজদীপ রায় এবং বিধায়ক দীপান চক্রবর্তী। সাড়ম্বরে শিলান্যাস হওয়া রাঙ্গির খালের গার্ডওয়াল আজ পর্যন্ত শেষ হয়নি। মুখ্যমন্ত্রী স্বয়ং জানিয়েছিলেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দেকে যে গার্ডওয়ালটি 1 বছরের ভিতরেই কমপ্লিট হবে। কিন্তু কোথায়? রাঙ্গির খালের নেতাজি স্কুল রোডের পাশে কিছুটা গার্ডওয়ালের কাজ হয়েছে এবং কনকপুরের দিকে শ্যামানন্দ লেনের পাশে কিছুটা কাজ হয়েছে বটে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ এত দেরি কেন প্রশ্ন করছেন অনেকেই। এই রাঙ্গির খালটি কমপ্লিট না হওয়ায় রাঙ্গির খালটির অবস্থা শোচনীয়। খালের স্থানে স্থানে কচুরিপানা, গাছ, মাটি, নোংরা জাবড়ায় পরিপূর্ণ। জল ধারণের ক্ষমতা নেই বললেই চলে। প্রায় 42 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই গার্ডওয়ালটি, কিন্তু কবে? শিলচরবাসী কি এই জমা জলের সমস্যা থেকে মুক্তি পাবে না কোনোদিনই? মিনি বন্যায় ভুগতে হবে বছরের পর বছর? প্রশ্ন করেছেন জনতা। আজ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দে রাঙ্গির খালটির সামনে থেকে কনকপুর রোড পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার সার্ভে করেন এবং খালটির বর্তমান পরিস্থিতি ক্যামেরায় বন্দি করেন। আসুন দেখে নেওয়া যাক বর্তমানে রাঙ্গির খালের অবস্থা কেমন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। আমি আছি বর্তমানে রাঙ্গির খালিতে রাঙ্গির খাল দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমার পিছনে দেখতে পাচ্ছেন রাঙ্গির খালির গার্ডওয়ালের জন্য শিলান্যাস গিয়েছিলেন। হ্যাঁ, এই দেখুন, নভেম্বর 2022, প্রায় 1.5 বছর আগে। সেই জায়গায় আমি কোয়েশ্চন করেছিলাম সিএম কে, হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে, কবে কমপ্লিট হবে কাজটা। উনি বলেছিলেন নিজের মুখে 1 বছরের ভিতরে কমপ্লিট হবে। 1.5 বছরের উপরে কমপ্লিট হয়ে যাচ্ছে এখন পর্যন্ত। আপনারা দেখতে পাবেন কতটুকু কাজ হয়েছে, কতটুকু বাকি। রাঙ্গির খালের গার্ডওয়ালের কাজের এই শিলান্যাস, যেটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সিএম, আসামের সিএম এসেছিলেন, অশোক সিংহল এসেছিলেন, জয়ন্ত মল্ল বড়ুয়া এসেছিলেন, অজন্তা নিয়োগ মিনিস্টার এসেছিলেন, পরিমল শুক্লবৈদ্য, রাজদীপ রায়, দীপায়ন চক্রবর্তী, রোহন কুমার ঝা, ডিসি, সবাই। কবে হয়েছিল? 29 নভেম্বর 2022। এটা হচ্ছে নেতাজি স্কুল, দেখতে পাচ্ছেন। তার পাশের ড্রেনের অবস্থাটা দেখুন। এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, মানে পিছন সাইডে যে কনকপুর রোডে কিছুটা স্টার্ট হয়েছিল, কিছুটা হয়েছে। আর বাকি যে রাঙ্গির খালের দিকে, রাঙ্গির খালের যে কাজটা এখান থেকে শুরু হয়েছিল। এই দেখুন, বিশাল বড় একটা পাহাড়, মানে ছোটোখাটো অবস্থা দেখুন। এই জায়গা থেকে স্টার্ট হয়েছিল। এই দেখুন খালের অবস্থাটা, রাঙ্গির খালের অবস্থাটা। এই দেখুন, নেতাজি স্কুল রোডের ভিতর সাইডে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা গার্ডওয়াল, যেটা রাঙ্গির খালের গার্ডওয়াল কিছুটা হয়েছিল। এই যে গার্ডওয়ালটা, তারপর থেকে দেখুন এই রাঙ্গির খালের অবস্থা।
কচুরিপানা, গাছ, ঘাস, নোংরায়, জাবরায় ভর্তি। এই পিছন সাইডটা, এই নেতাজি স্কুল রোডের পিছনের সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। বারবার বলছি, জল ধারণের ক্ষমতা কতটুকু, এই দেখুন কি অবস্থা। নেতাজি স্কুল রোডের মুখে মানে রাঙ্গিরখাল যে স্টার্ট হয়েছে ওই জায়গাটা একটু দেখাবো আপনাদেরকে। গার্ডওয়ালের অবস্থা এই দেখুন। পাবলিক স্কুল রুটের এই যে আদি শিববাড়ি রুট, মানে আদি শিববাড়ি রোড আর আদি শিববাড়ি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই আদি শিববাড়ি রোডের সম্মুখে যেই আপনার মানে রাঙ্গিরখালটা আছে, এই রাঙ্গিরখালের অবস্থাটা দেখুন। এই দেখুন, এখানেও দেখুন ক্লিয়ার না, এই দেখুন চরের মতো পড়ে যাচ্ছে। এদিকের অবস্থাটা দেখুন। এই যে আমি একটু অ্যাডভান্স হচ্ছি, যেই এই রোড দিয়ে নেতাজি স্কুল রোড, যেটা রাঙ্গিরখালের যে নেতাজি স্কুল রোড, সেই জায়গা যাওয়া যায়। এই দেখুন কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি মাটির চর পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এই দেখুন, বর্ষার সময় যখন নদীর মানে ডেঞ্জার, নদীর জল যখন বেড়ে যায়, ডেঞ্জার জোন যখন অতিক্রম করে, তখন এর অবস্থাটা কি হয়। শিলচর শহরে বিভিন্ন জায়গায় জমা জলে ভর্তি হয়ে যায়। তো এই জলগুলো যেতে কেন পারে না, সমস্যা কেন হয়, এই দেখুন কি অবস্থা। ক্লিয়ার না, মোটেই ক্লিয়ার না। ওই যে যেটা গার্ডওয়ালের মতো, এই যে গার্ডওয়ালটা এখান থেকে শুরু হয়েছে। আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। একদম লাস্ট মাথায় নেতাজি স্কুল রোডের লাস্ট মাথা থেকে এদিক থেকে ওই সাইডে নেই, কিন্তু এখনও কাজ করা হয়নি। এই সাইডে মোটামুটি দেখুন ক্লিয়ার, তবে খননের প্রয়োজন আছে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিয়ের 7 দিনের মাথায় ঘরের ভেতরে নব দম্পতির বিভৎস মৃতদেহ, বদরপুরে চাঞ্চল্য। বাংলাদেশে প্রকাশ্য দিবালোকে ছাত্রছাত্রীদের গুলি করে হত্যা, পুলিশি বর্বরতার তীব্র নিন্দা জানালেন শিলচরের সাংস্কৃতিক কর্মীরা। নিহত যুবকদের মৃত্যুর সুবিচার না হলে মেডিকেলের মর্গেই থাকবে মরদেহ, সাফ অভিমত প্রতিবাদীদের। ফুলের তলে বিশাল মিছিল, হাজার মার সম্প্রদায়ের লোকেদের। বরখলা সেন্ট্রাল ব্যাংকে গ্রাহক হয়রানি, প্রতিবাদী সরব ব্যাংকের গ্রাহকরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।